আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আমাদের হাতে চলে এসেছে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব, জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, মুফতি রেজাউল করিম। এখন জানিয়ে দেব, বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য। তারপর জানিয়ে দেব, শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, জামায়াত আমির। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের এলাকায় কোন দলের সাপোর্ট বেশি তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল, মুফতি রেজাউল করিম। নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জামায়াত সহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগোচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমাদের কিছু না বলে জামায়াত অন্যান্য দলকে যুক্ত করেছে। জোটের নেতৃত্ব নিজেদের হাতে নিয়েছে জামায়াত। সেই নেতৃত্বের মাধ্যমে জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল। আমাদের একটা বড় আশা আকাঙ্ক্ষা ছিল, ইসলামের পক্ষে একটা বড় উত্থান হবে। সেই আশা অন্ধকারে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভা শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াত ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায় না। তখনই বাধ্য হয়ে আমরা সেখান থেকে সরে এসে জাতির সামনে যে কথা দিয়েছিলাম সেই কথা মতো হাত পাখা প্রতীকে ইসলামের একটা বাক্স জাতির সামনে রেখেছি। আশা করি ইসলামের পথে রাখা বাক্সই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যারা মানবতার মুক্তি চায়, যারা ইসলাম কায়েম করতে চায়, বিশেষ করে আলেম ওলামা আমাদের সাথে আছে। তারা হাত পাখাকে বিজয়ী করতে মুখিয়ে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আমরা নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কিত ও হতাশ। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল, এমন একটা নির্বাচন উপহার দেওয়া হবে যে নির্বাচন মানুষ স্মরণ করবে। সেই কথাটা স্মরণ করা নিয়ে বলছি, আপনারা সেই পরিবেশ তৈরি করতে পারেননি। এখনই আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সহিংসতা চলছে, আগ্রাসী ভূমিকা নিয়ে এগোচ্ছে সবাই। তিনি আরও বলেন, ভোলায় আমাদের নারী কর্মীদের ওপর যে আচরণ করছে এটা অত্যন্ত দুঃখজনক। এখন পরিবেশ ঠিক না করলে সামনের পরিবেশের জন্য দায় আপনাদের মাথায় নিতে হবে। এর আগে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য। রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর 10 এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বেলা ১১টায় বাসটির উদ্বোধন করা হয়। এ সময় জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উদ্বোধনের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। পরে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাস ক্যাম্পেইন টিমের সংগঠক আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা প্রচারণার জন্য বাসটি ব্যবহার করব, এটি জামায়াত আমিরের চলাচলের জন্য নয়। তিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণার জন্য উদ্বোধন করেছেন। আমরা এ বাসের প্ল্যান করেছি নভেম্বর মাসে, আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালারের আলোকে। কপি করার কোনো কিছু নেই, নির্বাচনের শুরু থেকে আমরা এই ব্র্যান্ডিং কালার ব্যবহার করছি। আমরা কপি করিনি, বরং আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালার কপি করা হয়েছে। শেরপুরের ঘটনায় নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে, জামায়াত আমির। শেরপুরের ঝিনাইগাতিতে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও জামায়াত নেতার নিহতের ঘটনায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১১টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর পানির ট্যাঙ্কি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমানের নিজ নির্বাচনী আসনের ধর্ষণের প্রধান নির্বাচনী কার্যালয় ও জামায়াতের ডিজিটাল প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাসের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। তিনি বলেন, আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, প্রতিবাদ করে যাব। আমাদের অধিকার, আমাদের জনগণের অধিকার, আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না। এর আগে গতকাল বুধবার শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এ সময় নিহত হন জামায়াতের স্থানীয় নেতা রেজাউল করিম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এখন আইনশৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়। আর যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। তিনি আরও বলেন, আমরা চাই দ্রুত এদের পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাস্ত করবে না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ কোন দিকে যাবে জনগণ তা 12 ফেব্রুয়ারি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দিতে তিনি জনগণকে আহ্বান জানাবে। বৃহস্পতিবার 29 জানুয়ারি দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষি বিপ্লবকে টেকসই করতে 1000 কোটি টাকার থমকে যাওয়া পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ধানের শীষ জয়যুক্ত হলে এই প্রকল্পের সুফল রাজশাহী থেকে শুরু করে সুদূর পঞ্চগড় পর্যন্ত প্রতিটি কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হবে। তারেক রহমান তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া খাল খনন কর্মসূচি এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গৃহীত বিশাল সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল। তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা নদীকে কেন্দ্র করে যে বিশাল সেচ প্রকল্পের নিজস্ব বাজেট ছিল প্রায় 1000 কোটি টাকা, গত 16 বছরে সেটি পরিকল্পিতভাবে থামিয়ে রাখা হয়েছে। ফলে আজ সেই প্রকল্প বন্ধ প্রায়। আমাদের লক্ষ্য হল এই ঐতিহাসিক প্রকল্পটিকে আবার পূর্ণ শক্তিতে সচল করা। বিএনপি চেয়ারম্যান উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে বলেন, এই সেচ ব্যবস্থা শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, এই প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই পঞ্চগড় পর্যন্ত কৃষকরা যেন পায়, সেই ব্যবস্থা আমরা করব। উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমরা চাই উত্তরের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছে যাক, যাতে আমাদের মায়েরা ও কৃষানীরা সমৃদ্ধির মুখ দেখতে পান। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে আম সংরক্ষণের কোনো আধুনিক ব্যবস্থা নেই। আমরা ক্ষমতায় গেলে আমের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ বা গুদাম তৈরি করব। এতে চাষিরা মৌসুমে আম পচে যাওয়ার ভয় থেকে মুক্তি পাবেন এবং ন্যায্য মূল্য নিশ্চিত হবে। তারেক রহমান সেচ প্রকল্পের পাশাপাশি তারেক রহমান এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য পদ্মা নদীর ওপর নতুন একটি পদ্মা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি জানান, এটি হবে উত্তরবঙ্গের অর্থনীতির মূল চালিকা শক্তি। এছাড়া প্রান্তিক নারীদের ক্ষমতায়নের জন্য প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে মা বোনেরা সরাসরি সরকারি সুবিধা পাবেন, যা দিয়ে তারা স্বাবলম্বী হতে পারবেন। 22 বছর পর রাজশাহীর জনসভায় তারেক রহমানের সশরীরে উপস্থিতি ভার্চুয়ালি বা উপস্থিতির প্রেক্ষাপটে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। জনসভায় তিনি উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দেন, এই উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের চাবিকাঠি। সমাবেশে রাজশাহী বিভাগের 8 জেলার বিভিন্ন পর্যায় থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যা পুরো রাজশাহী মহানগরীকে কার্যত অচল করে দেয়। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।